না, আমাদের আমিও কিন্তু সে কথাই বলেছি। আমরা প্রধান উপদেষ্টার কথা ছাড়া অন্য কারো কথা আমরা মানি না, সোজা হিসাব। এই আমরা যে প্রধান উপদেষ্টার যেমন, কথা ছাড়া অন্য কারো কোনো কথা আমরা মানি না। না মালিক ভাই কর্মবিরতি কথা লিখতেছে, এই যে আপনাকে কমেন্ট করতেছে যে কর্মবিরতি কথা, কর্মবিরতি শোনেন, কর্মবিরতি কখন দিবেন? কর্মবিরতি দিবেন যখন আপনি প্রধান উপদেষ্টা মহোদয় যখন বলবে যে না এখন এই মুহূর্তে সম্ভব না, তখন আপনি কর্মবিরতি দেবেন, না রাস্তায় শুয়ে পড়বেন, না আপনি আত্মহনন করবেন, কোনটা করবেন সেটা আপনি নিজে পদ বেছে নেবেন। এবং এই পদের জন্য কে কে দায়ী থাকবে? প্রধান উপদেষ্টা দায়ী থাকবে, এছাড়া আর কেউ দায়ী থাকবে না। কিন্তু সেই সময় তো এখন আসেনি। সেই আমরা তো সময় পর্যন্ত আসেনি, আমরা তো তাহলে তার আগে, 31 জানুয়ারি পর্যন্ত তো আমরা একটা সময় দিছি সরকার। হ্যাঁ তার আগে তাহলে আমরা কেন ভুল ভ্রান্তি কথাবার্তা? ওই জ্বালানি উপদেষ্টা মহোদয় উনি ঠিক আছে, উনার একটা কথা বলে, উনি উনি তো উনার প্রধান উপদেষ্টার কাছে জবাবদিহিতা করতে হবে যে আপনার এই সাবজেক্ট না, আপনার এই সেক্টর না, আপনি দেখবেন জ্বালানি, আপনি দেখবেন বিদ্যুৎ, আপনি এই কথা কেন সাংবাদিকের আপনি বলতে যাবেন? এখন অর্থ উপদেষ্টা যদি জ্বালানি দপ্তরে গিয়ে সেইখানের বিষয় নিয়ে কথা বলে, তাহলে সেটা কি সমুচিত হবে? না, অর্থ উপদেষ্টা এটা সম্পূর্ণ অ- ভিন্ন। আর আর যে কোনো মিটিং এ ওখানে নিউজে আসছে যে ক্রয় সংক্রান্ত মিটিং এ জ্বালানি উপদেষ্টা এই বক্তব্য রেখেছেন। আমার মনে হয় জ্বালানি উপদেষ্টাকে যখন সাংবাদিকরা এই প্রশ্ন করেছেন, ওনার এড়িয়ে যাওয়া উচিত ছিল, যেটা আসলে আমার বিষয় না, এটা অর্থ দপ্তরের বিষয়, এটা তারা বলতে পারবেন। তাহলে আপনার সম্মানটা থাকতো। আজকে এই যে মানুষ আপনাকে গালি দিচ্ছে, বিভিন্ন ভাষায় প্রতিবাদ করছে, হেনস্থা করছে, কেন আপনি এগুলি শুনতে যাবেন? না সে তো আইডিয়া থেকে বলছে, সে তো বলছে যে এখন সময় কোথায়, সময় আছে। এখন মনে করেন যে যদিও পে স্কেল বাস্তবায়ন করতে চায়, এখনো 10 কার্য না, দিবসের সেটাই বা কেন বলবে? প্রধান উপদেষ্টা কি নির্দেশ দিছে যে না আমরা দিব না, না? না এটা সে, কি এখন যদি প্রধান উপদেষ্টা বাস্তবায়ন করেন, মনে করেন এখন যদি প্রধান উপদেষ্টা কালকে গেজেট জারি করেন আর উনি আজকে বললে হবে না, তাহলে ওনার কি কোনো অস্তিত্ব থাকবে? ওনার কথার কোনো মূল্য থাকবে? না প্রশাসনিক যে কাজটা আছে সে প্রশাসনিক কাজটা তো সমর্পণ করতে হবে, তার তো শেষ করতে হবে, সেই প্রশাসনিক কাজ তো সে এখনো শেষ করে নাই। প্রধান উপদেষ্টা যদি বলতো যে না এটা এখনো সম্ভব না, মন্ত্রী পরিষদের সচিব মহোদয় ওখানে যদি ক্যাবিনেট সেক্রেটারি স্যার যদি বলে যে ঠিক আছে সচিব কমিটি তারা বলছে যে না এই মুহূর্তে এখন দেওয়ার মতন কোনো ই নাই, তাহলে সে না একটা কথা হয়, কিন্তু তাহলে একটা কথা আছে। হ্যাঁ তার আগে তো সে কথা বলতে পারে না। এটা ঠিক দেশকে, আছে। এটা একটা বডি এবং একটা উপদেষ্টা মন্ডলীর যে একটা ইয়ে আছে, এর একটা হেয়পূর্ণ একটা মানে কথা বলাটাই তাদের এই মুহূর্তে তো অন্তত এইভাবে বলা ঠিক না। কারণ এখন এটা হচ্ছে সাধারণ কর্মচারীদেরকে, সরকারি কর্মচারীদেরকে উস্কে দেয়া, তাদের মধ্যে যে একটা যন্ত্রণা, একটা বুকের মধ্যে তাদের যে একটা জ্বালা, 10 বছরের যে একটা জ্বালা, সেটা তো এমনি দাউ দাউ করে জ্বলছে, সেটাকে এই কথা বলে আরো বাড়িয়ে দেয়া। তা এই আচ্ছা মুহূর্তে জ্বালাটা, এটা দেশকে জ্বালাটা একটা না, অস্থিতিশীলতার দিকে ঠেলে দেয়া। জ্বালাটা হবে না কেন? আপনি মনে করেন যে ঠিক আছে আমাদের সচিব মহোদয়দের বেতন 78,000 টাকা ছিলেন, ডবল করছে, প্রস্তাবিত সেটা ডবল দিছে, ভালো কথা। সেই ডবল তাহলে তার ন্যায্য পাওনাই তো আছে, তার 10 বছরে মনে করেন যে তার যদি তাই দিতে হয় যে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, এটা 170 টাকার তেল আপনার 200 টাকা, আপনার 30 টাকার চাউল আপনার 80 টাকা, 90, 100 টাকা, তাহলে এইগুলো তো এই সরকারি কর্মকর্তা কর্মচারী তারা তো এটা ভর্তুকি দিয়ে 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 চলে আসতেছে, জীবনযাপন করে আসতেছে। এখন জীবনযাপন কেন পরিবর্তন হবে না? তাহলে সেগুলো ফিরিয়ে দেন আপনি। বাজারে যে একজন সচিব মহোদয়ের যে স্যালারি যে ইয়া হয়, তার ব্যয় হয়, সেই ব্যয় কত টাকা লাগে? একজন 20 গ্রেডের কর্মচারী, তার ঢাকায় একটা ফ্যামিলি নিয়ে থাকতে গেলে তার কত টাকা দরকার? একটা সৈনিক, একটা সৈনিক যদি তার ঢাকায় যদি ফ্যামিলি নিয়ে থাকতে হয়, সৈনিকদের ভিতরে আবার ভিন্ন আছে, তারা বিয়ে শাদী না করলে তারা কোয়ার্টার পায় না, তারা রেশন পায় না, সমস্যা আছে। তথাপি মনে করেন সব জায়গায় সমস্যা আছে। এগুলো চিন্তা করে সার্বিক দিক থেকে চিন্তা করতে হবে আপনার। তো আমি মনে করি এই আমরা এই মানে এই যে তথ্যগুলি আমাদের উপদেষ্টা মহোদয় বলছেন, জ্বালানি উপদেষ্টা, তো উনি বুঝতে পেরে হয়তো উনি হয়তো কালকে হয়তো বলতেও পারে যে না আমার এটা বলা ঠিক হয়নি। আর যেখানে ও প্রধান উপদেষ্টা বলবে
আর যারা যারা আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা আছেন, এই যে মালিক ভাই বলেন যে ডাল ভাত খাওয়ার জন্য, আপনি নিজে মালিক ভাই একা নিজে বললে কি হবে? আপনি কোত্থেকে কমেন্ট করতেছেন আমার আমার ইয়াটা? আপনি কোন ডিপার্টমেন্টে আছেন? আপনি আপনার ডিপার্টমেন্টের থেকে, একটা সংগঠন থেকে আপনি আসেন, কর্মবিরতি দিতে আসেন, যান মাঠে ঘোষণা দেবো আমরা, কর্মচারী পরিষদের থেকে আমরা মাঠে ঘোষণা দেবো, আপনারা আসবেন। কিন্তু সে জিনিসটা আমাদের দেখতে হবে তো। ওনারা দেবে না। এটা ভাবে না, যারা কর্মসূচি চায় তারা এটা ভাবে না, যারা কর্মসূচি দেবে তাদেরও পরিবার আছে। আজকে একটা কথা বলতে গিয়ে, একটা উদ্ভট কর্মসূচি দিতে গিয়ে যদি কেউ গ্রেফতার হয়, তার দায়ভার কে নিবে? আপনারা তো তখন তাকে চিনবেনই না। না, আপনি তো আইন ভঙ্গ করলে তো অবশ্যই গ্রেফতার আমি হবেন। স্পষ্ট কথা বলেছি, আমি একটা স্পষ্ট কথা বলেছি বক্তব্যের শুরুতে। আমি কেন ফেডারেশন থেকে পদত্যাগ করলাম? আমি বলেছি, যেখানে আমার সম্মান থাকে না, যে সংগঠনে আমার সম্মান থাকে না, যে সংগঠন আমার বিপদে এগিয়ে আসে না। আমি যখন সাসপেন্ড হয়েছিলাম আপনাদের দাবির কথা বলতে গিয়ে, আমার ফেডারেশন আমার পাশে থাকেনি। আমার ফেডারেশনের সভাপতি আমাকে নিয়ে একটা কলম লেখেনি, কিন্তু তখন আমার পাশে দাঁড়িয়েছিলেন আজকে আপনারা যার কথা শুনছেন সেই ইসহাক ভাই, সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব ইসহাক ভাই আমার পাশে ছিলেন, এবং আমি তাকে আজীবন স্মরণ রাখবো, শ্রদ্ধা করব। তিনি আমাকে সংগঠনের সময় বিপদে পড়লে যে মানুষ পাশে থাকে, যে মানুষগুলো এগিয়ে আসে, সেটা ইসহাক ভাইকে দেখলে আমরা শিখবো। এছাড়া আর কোনো সংগঠন আমাকে নিয়ে তখন আমার পাশে থাকেনি, ইভেন আপনারাও কেউ থাকেননি। তাহলে আর একদিন যদি আমি বিপদে পড়ি, আর একদিন যদি ইসহাক ভাই বিপদে পড়ে, আপনারা কেউ থাকবেন না। এখন একটা কর্মসূচি যদি কঠিন কর্মসূচি দেয়, কর্মসূচি দেওয়ার পর যদি কারো সমস্যা হয় প্রশাসনিক ভাবে, আপনারা তো কেউ দায়ভার নেবেন না। আপনারা বলবেন বা আপনারা করছেন, আপনারা তো শুধু বলেই খালাস, কর্মবিরতি দেন। ভাই, কর্মবিরতি কথাটার মানে বুঝতে হবে, সারা বাংলাদেশ অচল করে দেয়া। আর এইটা যারা ঘোষণা দেবে তারা কিন্তু হুকুমের আসামি। সুতরাং এইটা কখন দেয়া যাবে? যখন রাষ্ট্র একেবারেই ঘোষণা দিয়ে দিবে যে না, আমরা পাচ্ছি না, আমরা দিব না, কোনোভাবেই দিব না। আর তখন আমাদেরও আর পিছনে ফেরার সুযোগ থাকবে না, তখন আমরা আত্মঘাতী চিন্তা করব। এর আগ পর্যন্ত আপনারা অনেকেই বলতেছেন যে মালিক ভাই হতাশ হচ্ছি, চোখের পানি ধরে রাখতে পারতেছি না। ভাই, আমরা কিন্তু হতাশ হচ্ছি না। কেননা আমরা এই যে উপরওয়ালা আছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমাদের ভরসা আছে, আপনাদের ভরসা নেই। আমরা আল্লাহর উপরে ভরসা করছি, আমরা সরকারের উপরে ভরসা রাখছি, মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি এখনো আমরা ভরসা রাখি, আস্থা রাখি। তিনি শেষ পর্যন্ত আমাদের মুখের দিকে তাকাবেন, এটা আমরা বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। এখন আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা সবাই ফেসবুকে এই দাবি নিয়ে লেখালেখি করেন, আপনারা সবাই এই লেখালেখিটা করেন, লেখালেখির পরিমাণটা বাড়াইয়া দেন নিজের আইডি থেকে। এই যে আপনারা আজকে 1900 পর্যন্ত 2000 পর্যন্ত লোক লাইভে এসেছেন, এখনো 1300 মানুষ লাইভে আছেন। এই মানুষগুলা প্রত্যেকেরই তো ফেসবুক আছে, ফেসবুক ছাড়া তো কেউ লাইভে আসতে পারেন নাই। তাহলে আপনার এই ফেসবুক আইডিতে প্রতিদিন আপনারা ফেসবুকের এই পে স্কেলের দাবি নিয়ে লেখালেখি করেন, লেখালেখির পরিমাণটা সোশ্যাল মিডিয়ায় প্রচারণাগুলি বাড়িয়ে দেন। দেখবেন আপনার এটা যদি যখন সোশ্যাল মিডিয়ায় দাবির কথাগুলি বেশি লেখালেখি হবে, এটা সরকারের নজরে আসবে। কেননা আপনারা অনেকেই মনে করেন আরে ফেসবুকে লেখালেখি করলেই কি পে স্কেল হবে, ফেসবুকে বললেই কি পে স্কেল হবে। এই যে দেখেন, মাননীয় প্রধান উপদেষ্টার একটা ভেরিফাইড পেজ আছে, চিফ অ্যাডভাইজার গভর্নমেন্ট। তাহলে মাননীয় প্রধান উপদেষ্টা যদি তার তথ্য ফেসবুকে প্রচার করতে পারে, সেটা যদি আমরা দেখতে পারি, আমরা সেখানে কমেন্টস করতে পারি, প্রধান উপদেষ্টার পেজে আমরা স্যারকে অনুরোধ করতে পারি, তার পেজে আমরা গিয়ে তারে কমেন্টস করতে পারি, স্যার আমরা অসহায়, আমাদের দিকে তাকান, আমরা দীর্ঘদিন কষ্ট করছি, আপনি আমাদের দিকে তাকান। আপনারা সেখানে কমেন্টস করতে পারেন, নিজের ফেসবুক আইডি কে প্রচার করতে পারেন। সেগুলি আপনারা করবেন না। আমরা প্রচার করলে আপনারা বলবেন ভিউ ব্যবসায়ী। আমরা যদি প্রতি কিছুক্ষণ পর পর দাবি আদায় নিয়ে কথা বলি, আপনারা আমাদেরকে বলবেন ভিউ ব্যবসা করি, ইনকাম করি, এটা করি, ওটা করি। তাহলে আমাদের কি ঠেকা পড়ছে? নিজের ঘরের খেয়ে নিজের শ্রম দিয়ে আপনাদের জন্য এত কিছু করতে যাব, আর আপনারা আমাদেরকে বলবেন ভিউ ব্যবসায়ী। আমাদের কি ঠেকা পড়ছে? ইসহাক ভাইয়ের কি ঠেকা পড়ছে? অন্যান্য নেতাদের ঠেকা পড়ছে? আপনারা তাদেরকে সম্মান করবেন না, তাদের কথা শুনবেন না,
আপনারা নিজেরা প্রচার করবেন না, সবকিছু আমাদের করতে হবে, আর আমরা গেজেট জারি করে দিব, গেজেট এনে দিব, আপনারা ঘরে বসে সবকিছু